কাহিনীর শুরু হয় আর আমরা প্রথমেই জানতে পারি যে আমেরিকার খুব বড় একজন বিজনেসম্যানের ছেলে অসুস্থ, আর তার ছেলের কি রোগ হয়েছে তা কোনো ডাক্তারই ধরতে পারছে না, যার জন্য তারা ব্যর্থ হয়ে কোরিয়া থেকে স্যামন ডেকে আনে। স্যামন হচ্ছে তারাই যারা এই দুনিয়ার মানুষদেরকে আত্মাদের অত্যাচার থেকে রক্ষা করে থাকে, অর্থাৎ তারা আত্মাদের সাথে কথা বলতে পারে, মানুষের সাথে জড়িত আত্মাদের যে সকল সমস্যা আছে ওই সকল সমস্যার সমাধান ওরা করতে পারে। আর আমরা এখানে দেখতে পাই স্যামন হারিমকে, যে তার অ্যাসিস্ট্যান্টের সাথে এখানে এই বাচ্চার চিকিৎসার জন্য এসেছিল। এই বাচ্চার মা এই সকল বিষয়ে বিশ্বাস করতো না, কিন্তু এখন তাদের কাছে আর অন্য কোনো রাস্তাও ছিল না। তখন আমরা দেখতে পাই স্যামন হারিম কিছু রিচুয়াল করে জানতে পারে এই বাচ্চার সাথে যত সমস্যা আছে তার সকল কিছু তার দাদা অথবা বড় দাদা সাথে জড়িত। হারিম চলে যায় পার্কের বাসায় এই বিষয়ে আরো অনেক কিছু জানার জন্য। তখন পার্ক তাদেরকে জানায় তারা বহু বছর আগে আমেরিকায় শিফট হয়ে গিয়েছিল, তার দাদা বর্তমানে প্যারালাইসিস, আর তার যে বড় দাদা তার কবর রয়েছে কোরিয়াতে। তাদের পরিবারে যখনই কোনো ছেলে সন্তান হয় তার অবস্থা খারাপ হয়ে যায়, যেমন তার বড় ভাই পাগলা গারদে থাকা অবস্থায় মারা গিয়েছে, আর এখন তার ছেলের অবস্থা খুবই খারাপ। এটা শুনে হারিম বলে ওঠে এটা খুবই বড় একটি কেস, এই কেসে আমাদের অনেক দূর যেতে হবে, আপনাদের হয়তো কোরিয়াতেও যাওয়া লাগে। আমি যতটুকু বুঝতে পারছি আপনাদের এই সমস্যার মূল হচ্ছে ওই কোরিয়ার ওই কবরটা। তারপর আমরা মিস্টার কিম নামের এক ব্যক্তিকে দেখতে পাই, যে হচ্ছে কবর কোন জায়গায় খুঁড়লে ভালো হবে এই সকল কাজ করে থাকেন, অর্থাৎ কোন জায়গায় মানুষকে কবর দিলে মানুষের আত্মা শান্তি পাবে আর কোন জায়গায় কবর দেওয়া ঠিক হবে না, তার কাজই এটা। তখন আমরা দেখতে পাই এক বৃদ্ধ মহিলা মারা গিয়েছিল কয়েক বছর আগে, তো তিনি স্বপ্নে এসে তার ফ্যামিলি মেম্বারদেরকে বারবার ভয় দেখাচ্ছিল। তো তখন ওই মহিলার কবর থেকে কঙ্কাল উঠিয়ে ওরা জানতে পারে ওই মহিলার যে নাতি, ছোট্ট একটি নাতি, সে ওই মহিলার দাঁত নিয়ে গিয়েছিল, যার জন্য মহিলা বিরক্ত হয়েছিল। ওই মহিলার দাঁত ফেরত দেওয়াতে আবারও ওই সমস্যার সমাধান হয়ে যায়। তারপর ওই দিন রাতের বেলায় হারিম চলে যায় কিমের সাথে দেখা করার জন্য। সে কিমকে সকল বিষয় খুলে জানায়, আর সে বলে ওঠে এই কাজটা আমাদের করতেই হবে, কারণ ওনার ছেলের অবস্থা খুবই খারাপ, যে করে হোক বাচ্চাটাকে আমাদের বাঁচাতে হবে। তো কবরটা কোরিয়াতেই আছে এটা শোনার পর মিস্টার কিম রাজি হয়ে যায়, আর পরদিন সকালবেলা ওরা চলে যায় ওই কবরস্থানে। মিস্টার পার্কও আমেরিকা থেকে এক্সহুমা করাতে এসেছিল, অর্থাৎ তার দাদার কবর খনন করাতে এসেছিল, যেহেতু সে তার ছেলেকে বাঁচাতে চায়। কোরিয়াতে সাধারণত মানুষ মারা গেলে ওদেরকে পাহাড়ে কবর দেওয়া হয়, সমতল ভূমিতে না। কিন্তু তার দাদাকে যেখানে কবর দেওয়া হয়েছিল সেই জায়গাটা আসলে কোনো কবরস্থান ছিল না। জায়গাটাকে দেখেই আন্দাজ করতে পারে এখানে কিছু অশুভ শক্তি রয়েছে, তাই মিস্টার কিম এই কাজ করতে মানা করে দেয়, কারণ সে বুঝতে পারে এই কাজ যদি সে করতে যায় তাহলে তার জীবনের ক্ষতি হতে পারে। তাই তখন মিস্টার কিমও সেখান থেকে চলে যায়। তখন রাতের বেলায় পার্ক, কিম আর হারিমের একটি মিটিং হয়। সেখানে কিম বলে ওঠে আমার ছেলের শীঘ্রই বিয়ে হতে যাচ্ছে। তখন পার্ক তার ছেলের ছবি হাতে নিয়ে ইমোশনাল হয়ে বলে আমারও একটি ছেলে আছে, কিন্তু সে তো শীঘ্রই মারা যাবে। আর পার্কের এই কথা শুনে হারিম আর কিম খুবই দুঃখিত হয়ে যায়। তখন হারিম বলে ওঠে যে করে হোক বাচ্চাটিকে আমাদের বাঁচাতে হবে, তাই আমি সেখানে কিছু রিচুয়াল করতে পারি, আর সেই সময় আত্মারা আমার কন্ট্রোলে থাকলে তখন আপনি ওই কবর খননের কাজটা করতে পারেন। তখন মিস্টার কিম এই কথায় রাজি হয়ে যায়। তখন পরদিন আবারও তারা চলে যায় সেখানে, আর সেই কবরের ওখানে মিস্টার পার্কের ফুফুকেও নিয়ে আসা হয়, যেহেতু তার বাবার কবর, তার অনুমতি ছাড়া খনন করা যাবে না। 5 জন মানুষ কবর খননের কাজ করছিল, আর ওই 5 জন মানুষের জন্য 5টি শূকর বলি দেওয়া হয়েছিল। তন্ত্রমন্ত্র পড়ে ওখানে শুরু হয়ে যায় রিচুয়াল, আর ওখান দিয়ে কবর খননের কাজও শুরু হয়ে যায়। হারিম আর তার সঙ্গী মিলে একটি কাজ করতে থাকে, আর হারিম যে কাজটি করছিল ওটা দেখতে খুবই অদ্ভুত ছিল আর ভয়ঙ্কর ছিল। সে নিজের গাল কেটে ফেলে আর ওই প্রত্যেকটা শুয়োরের গায়ে দাগ কেটে দেয়, আর ওই শুয়োরের রক্তগুলো খেতে থাকে হারিম, আর ওখান দিয়ে জোরে জোরে লাউডলি মন্ত্র পড়তে থাকে তার সঙ্গী। এমন করে তো কফিনটি উঠানো হয় কবর থেকে, কিন্তু তখনই কবরে একটি সাপ চলে আসে, আর কবরে যে লোকটি উদ্ধার কাজ করছিল সে দেখতে পায় সাপটিকে। সাপটির মাথা ছিল মানুষের মতো, আর সে কিছু বুঝে ওঠার আগে, কাউকে জানানোর আগে ওই সাপটিকে দুখণ্ড করে ফেলে। আর তখনই ওরা যখন
তখন ওই কফিনটিকে নিয়ে রওনা হয়। আকাশের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। কিমের মতে যত তাড়াতাড়ি সম্ভব গ্র্যান্ডপার কঙ্কালটিকে পুড়িয়ে ফেলতে হবে, তাহলেই হয়তো গ্র্যান্ডপার আত্মা শান্তি পাবে। তখন পাশের গ্রামে গ্র্যান্ডপার কবর সম্পর্কে জানতে যায় মিস্টার কিম। তখন সে জানতে পারে সেখানকার লোকের কোনো আইডিয়াই নেই ওই কবর সম্পর্কে। ওরা যতটুকু জানে তা হচ্ছে ওই কবরের মধ্যে নাকি অনেক ধন সম্পদ রয়েছে। তখন ওই গ্রামেরই একটি লোক যখন জানতে পারে গ্র্যান্ডপার কবরটা খোঁড়া হয়েছে, তখন ওই লোকটি লোভে পড়ে গিয়ে ওই কফিনটিকে খুলে ফেলে আর গ্র্যান্ডপার আত্মা সেখান থেকে বেরিয়ে যায়। আর গ্র্যান্ডপার রাগী আত্মা যে বেরিয়ে গেছে এটা হারিম বুঝতে পারে, কিন্তু বুঝতে পারলেও তখন কোনো লাভ হয় না। হারিম আবারও তন্ত্রমন্ত্র পড়তে বসে যায়, কিন্তু ততক্ষণে আত্মাটি চলে যায় আমেরিকা। আত্মাটি যেহেতু অনেক শক্তিশালী ছিল আর অনেক রাগের অবস্থায় ছিল, প্রতিশোধ পরায়ণ ছিল, তো তখন তার ছেলে আর ছেলের বউকে গিয়ে সে প্রথমে মেরে ফেলে। তারপর আত্মাটি চলে যায় তার নাতি পার্কের কাছে। সেখানে গিয়ে সে তাকে অনেক ভয় দেখাতে শুরু করে। তখনই তার ফোনে একটি কল আসে আর সে ফোনের কলটি রিসিভ করে জানতে পারে মিস্টার কিম তাকে কল দিয়েছে আর তাকে বলছে তোমার গ্র্যান্ডপার আত্মা তো মুক্তি পেয়ে গিয়েছে, তুমি সাবধানে থেকো, নয়তো সে তোমাদেরকে মেরে ফেলবে। তখন দরজায় কেউ নক করতে থাকলে সে ভয় পেয়ে যায়। তখন ফোনে মিস্টার কিম বলে ওঠে তুমি দরজা খুলো না, যেই হোক। তখন বাইরে থেকে যে ডাকে সে বলতে থাকে আমি মিস্টার কিম। তখন সে অবাক হয়ে যায়, দুটা মিস্টার কিম কি করে হতে পারে। তখন ফোনের কিম তাকে বলে তুমি জানলাটি খুলে দাও। তখন সে জানলা খুলে দেওয়ার সাথে সাথে ওই আত্মাটি তাদের ঘরের ভিতর প্রবেশ করে যায়। আসলে ফোনে যে ছিল সেই ছিল আত্মা, আর দরজায় যে ছিল সেই ছিল আসলে মিস্টার কিম। দরজায় দাঁড়িয়ে থাকা আসল কিম যে তাকে বাঁচাতে এসেছিল, সে কোনোভাবেই ঘরের ভিতর প্রবেশ করতে পারছিল না। তাই সে সিকিউরিটির সাহায্য নিয়ে ঘরের ভিতর প্রবেশ করে। তখন সে দেখতে পায় মিস্টার পার্ক পুরোপুরি তার গ্র্যান্ডপার আত্মার বশে চলে গিয়েছে। তখন পার্কের সাহায্যে তার গ্র্যান্ডপা তাকে কিছু বার্তা দিয়ে যায়। সে বলে ওঠে যখন আমেরিকা আর জাপানের মধ্যে সমস্যা চলছিল তখন আমি নিজের লোকেদের সাথে গাদ্দারি করেছি, ওই টাকা কামিয়েছি আর ওই টাকা দিয়ে সবাইকে সেটেল করেছি আমেরিকাতে। কিন্তু আমার পরিবার আমাকে একদিনও দেখতে যায়নি, আমার কবরের কোনো খোঁজখবর নেয়নি এবং আমার জন্য কোনো দোয়া করেনি। এই জন্য আমি তাদের সবাইকে শেষ করে দেব। আর এই কথা বলেই মিস্টার কিমের সামনে পার্ককে তার দাদার আত্মা সেখানে তার ঘাড় মোটকে মেরে ফেলে। আর এসব দেখে মিস্টার কিম খুবই ভয় পেয়ে যায় আর সে বুঝতে পারে এখন তার টার্গেট হচ্ছে তার নিজের মেয়ে আর পার্কের ওই অবুঝ শিশুটি। কোনো উপায় না পেয়ে মিস্টার কিম হারিমকে ফোন দেয়। ফোন দিয়ে বলে যত তাড়াতাড়ি সম্ভব গ্র্যান্ডপার বডিটাকে পুড়িয়ে ফেলতে, কিন্তু এতে উনার মেয়ের পারমিশনের প্রয়োজন ছিল, যার জন্য মিস্টার কিম তার মেয়েকে ফোন দিয়ে বলে আপনার বাবার কবরকে অন্য কবরে স্থানান্তরিত না করে বরং আপনার বাবার কঙ্কালকে আমরা পুড়িয়ে ফেলছি, নয়তো উনি আপনাদের কাউকে ছাড়বে না। আর এই কথা শুনে তার মেয়ে অনুমতি দিয়ে দেয়। আর তখন ওই গ্র্যান্ডপার কঙ্কাল পুরানোর মাধ্যমে সবার জীবন রক্ষা পায়। কিন্তু এই কাহিনী এখানেই শেষ হয়ে যায়নি। এই কাহিনীতে এখনো অনেক বড় একটি টুইস্ট বাকি রয়েছে। গ্র্যান্ডপার আত্মা চলে যাওয়ার কিছুদিন পর কিম একজন লোকের সাথে দেখা করে যে ওই গ্র্যান্ডপার কবরটি খুঁড়ের কাজ করেছিল। তখন ওই লোকটি কিমকে বলে আমার স্বপ্নে শুধু বড় বড় মানুষের মাথাওয়ালা সাপ আসে, আমার মনে হয় না আমি বাঁচবো, ওরা আমাকে মেরে ফেলবে। তখন কিম তাকে জিজ্ঞেস করে তোমার সাথে এমনটা কবে থেকে হচ্ছে। তখন সে জানায় যেদিন ও কবরের মধ্যে ওই সাপটাকে মেরে ফেলেছিল সেদিন থেকে। তখন কিম আবারও গ্র্যান্ডপার কবরে চলে যায় আর সেখানে সে কবর খুঁড়তে গিয়ে সেই সাপের মাথাটাকে পায়। আর এই মাথাকে দেখে সে খুব ঘাবড়ে যায়, কারণ সে বুঝতে পারে এটা খুবই অশুভ শক্তির লক্ষণ। আর তখন সে কবরটিকে আবারও খুঁড়তে শুরু করে দিল। আর খোঁড়ার এক পর্যায়ে সে সেখানে আরেকটি কফিনকে আবিষ্কার করলো আর সেই কফিনটি খাড়া অবস্থায় ছিল। তখন সে ফোন দিয়ে হেরিম আর তার সদস্যদেরকে এখানে নিয়ে আসে কবর খোঁড়ার জন্য। আর এই বিষয়টি তাদেরকে অনেক বড় একটি রহস্যের গন্ধ দিচ্ছিল। তখন মধ্যরাত হওয়ায় তারা কফিনটি নিয়ে কি করবে, যার জন্য তারা কফিনটিকে একটি টেম্পলে রেখে দেয়। কফিনটি খুব জড়সড় ভাবে আটকানো ছিল। তখন তারা কফিনটির আশেপাশে কিছু মন্ত্রপুত দিয়ে সেখান থেকে সবাই চলে যায়। আর তারপর কিম আর হারিম চলে যায় পার্কের যে ফুফু অর্থাৎ তার গ্র্যান্ডপার মেয়ের সাথে দেখা করতে। তখন তারা ওনার মেয়েকে জিজ্ঞেস করে আপনার বাবার কবরের নিচে কেন আরো একটি কফিন ছিল। তখন মেয়েটি জানায় তার বাবা আসল
একজন জাপানিজ ছিল, সে তো কোরিয়ান ছিলই না। তারা এটা ভেবে অবাক হয়ে যায় জাপানিজ লোকেরা তাদেরকে এখানে কেন কবর দিয়েছিল তাহলে। তারপর সিন কাট হয়ে আমরা দেখতে পাই হারিমের যে অ্যাসিস্ট্যান্ট আছে তাকে কিছু একটা ভয় দেখাচ্ছিল, আর তখন সে মন্ত্র পড়ে নিজেকে সামলে নেয়, আর সে দেখতে পায় কিছু একটা 7 ফুটের মতো লম্বা দানব একটি মানুষকে খেয়ে ফেলছে। আর তখন সে দৌড়ে হারিমের কাছে গিয়ে বিষয়টি জানায়, আর হারিম তখন তার দাদির কাছ থেকে অনেক শিক্ষা নিচ্ছিল, কারণ তার দাদি অনেক বড় একজন শেমন ছিল। আর তখন হারিম উঠে চলে যেতে চাইলে তার দাদি তার হাত ধরে ফেলে শক্ত করে, অর্থাৎ বিশাল বড় এক বিপদ এসেছে সামনে। আর তখন তারা ওই কফিনটি চেক করতে যায়, গিয়ে দেখতে পায় উপরে ছাদ ফুটো হয়ে আছে আর ওখানে কফিনের ভিতর কিছুই নেই। তখন তাদের আর বুঝতে বাকি থাকে না বাইরের যে দানবটিকে দেখেছিল সেটা আসলে এই কফিন থেকে বেরিয়ে গিয়েছে। তখন তারা ওই কফিনটার ভিতর একটি সামুরাইয়ের টুপি পায়, অর্থাৎ উনি একজন সৈনিক ছিলেন, যেটা জাপানিজ সৈনিকরা পরে থাকেন। আর তখনই সেখানে সেই দানবটি চলে আসে, আর ওই দানবের উপস্থিতি বুঝতে পেরে ওখানে হেরিম লুকিয়ে পড়ে। তখন ওই দানবটি জিজ্ঞেস করে এখানে কি কোনো মানুষ রয়েছে? তখন সে বলে ওঠে না, এখানে তো কোনো মানুষ নেই, আমি তো হচ্ছি মানুষের গোলাম, আমি সামান্য একটি ট্রি স্পিরিট, অর্থাৎ গাছে থাকা আত্মা। তখন ওই দানবটি তাকে জিজ্ঞেস করে তোমার কাছে কি আমার খাওয়ার মতো কিছু আছে? তখন সে দুঃখিত বলে মাফ চেয়ে নেয়, কিন্তু দানবটি বুঝতে পারে ভিতরে কোনো মানুষ রয়েছে। তখন হেরিম সেখান থেকে দৌড়ে পালায়, আর তার অ্যাসিস্ট্যান্ট তাকে বাঁচানোর জন্য সেই দানবের সামনে গিয়ে তাকে আঘাত করে বসে, কিন্তু সেই দানবের এতে কিছুই হয় না। যেহেতু সে খুবই শক্তিশালী ছিল, সে তখন তার ওই অ্যাসিস্ট্যান্টের বুকের ভিতর হাত ঢুকে সবকিছু বাইর করে নিয়ে চলে আসে। আর এইসব দেখে হেরিম কান্না করতে শুরু করে দেয়। সেখানে কিম আর তার সেক্রেটারিও চলে আসে। যেহেতু তারাও কখনো এত বড় ভূত দেখেনি, তাই তারাও সেখানে অবাক হয়ে যায়। আর যখনই দানবটি হেরিমকে মারতে যাবে তখনই সেখানে পাখির আওয়াজ শোনা যায়, অর্থাৎ সকাল হয়ে যাচ্ছিল। আর এই দেখে ওই ভূতটি একটি আগুনের গোলায় পরিণত হয়ে সেখান থেকে উড়ে চলে যায়। আর তখন ওরা বুঝতে পারে এই ভূতটি দিনের বেলায় দুর্বল থাকে আর রাতের বেলায় শক্তিশালী হয়ে যায়। আর তখন হারিমের অ্যাসিস্ট্যান্ট এখনো নিঃশ্বাস নিচ্ছিল, এটা দেখে তাকে ওরা সবাই হসপিটালে নিয়ে যায়। আর হসপিটালে নিয়ে অ্যাডমিট করার পর তার জ্ঞান ফিরে আসে। আর এই বিষয়টি তখন এতটাই সিরিয়াস ম্যাটার হয়ে যায় যেটা যে করেই হোক ক্লোজ করতে হবে। তখন মিস্টার কিম এটার পিছনে রিসার্চ করতে শুরু করে দেয়, কিন্তু সে ওই এলাকার মানুষের কাছ থেকে তেমন কোনো তথ্যই পায় না। তাই তারা জ্ঞান ফিরে আসা হারিমের ওই অ্যাসিস্ট্যান্টের কাছে গেলে দেখতে পায় তার চোখ দুটো অন্যরকম হয়ে গিয়েছে। তাই হারিম আর কিমের এটা বুঝতে বাকি থাকে না যে এখনো সে ওই দৈত্যের বশে রয়ে গিয়েছে। তখন হারিমের অ্যাসিস্ট্যান্ট তাদেরকে জানায় ওই দৈত্যটি ওই কবরের মধ্যে কিছু একটা জিনিসের পাহারা দিচ্ছে, কিন্তু কিসের পাহারা দিচ্ছে এটা আর সে কাউকে জানায় না। তাই এটার খোঁজ করতে মিস্টার কিম চলে যায় ওই কবরে, আর সে কবর খুঁড়তে শুরু করে দেয়। তখন কবর খোঁড়ার এক পর্যায়ে সে দেখতে পায় ওই 7 ফুট লম্বা দৈত্য দানবটা এখনো ওই কবরেই শুয়ে রয়েছে, অর্থাৎ দিনের বেলায় সে কবরে থাকে আর রাতের বেলায় সে শক্তিশালী হয়ে বাহিরে বের হয়। তখন তারা বুঝতে পারে তারা যেই জিনিসটা এখনো জানে না সেই জিনিসটাকে পাহারা দেওয়ার জন্যই সেই দানবটা এখনো সেই কবরেই রয়েছে। তখন কিমের মনে পড়ে যায় পার্ক মারা যাওয়ার আগে বলেছিল বাঘের উপর শিয়াল হামলা করে দিয়েছে। তখন তারা রিসার্চ করে বুঝতে পারে বাঘ হচ্ছে কোরিয়ার ম্যাপটা দেখতে অনেকটা বাঘের মতো। তখন তারা রিসার্চ করে জানতে পারে কোরিয়াকে নেগেটিভ এনার্জি দিয়ে ধ্বংস করে দেওয়ার জন্য জাপানিজরা অনেকগুলো মন্ত্রপুত রড রেখে দিয়েছিল কোরিয়ার মাটিতে, কিন্তু কোরিয়ার তখনকার শেমনরা এটা জানতে পেরে সকল রড মাটি থেকে উঠিয়ে ফেলেছিল। কিন্তু একটি রড তখনকার জাপানিজরা ওদের এক সৈন্যের গায়ে গেঁথে দিয়েছিল, আর ওই সৈনিকটি অনেক সাহসী এবং বাহাদুর ছিল, যার জন্য ওই সৈনিকের লাশটিকে তারা কোরিয়ার মাটিতে দাফন করে দেয়, যেন সে ওই রডটিকে পাহারা দিতে পারে আর কেউ যেন কখনো এটার সন্ধান না পায় আর বুঝতে না পারে। সেই জন্য পার্কের বড় দাদার কবর দেওয়া হয় এই সৈন্যের কবরের উপর। আর ওই সৈনিকটি এখন ভূত হয়ে ওই রডটিকে পাহারা দিচ্ছিল। কোরিয়াতে লাগানো প্রতিটা রডই খাড়া অবস্থায় ছিল, যার জন্য ওই কফিনটিকেও খাড়া অবস্থাতে মাটি দেওয়া হয়েছিল। আর সেই জন্যই যেহেতু পার্কের দাদাও জাপানিজ ছিল, তাই তাকে কবর দেওয়া হয় ওই সৈনিকের কবরের উপর। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে যখন জাপান আর কোরিয়ার মধ্যে যুদ্ধ লেগেছিল
তখন তারা একে অপরকে জাদু মন্ত্রের সাহায্যেও হারানোর ধ্বংস করার চেষ্টা করেছিল। কিন্তু যতক্ষণে তারা এটি বুঝতে পেরেছিল ততক্ষণে খুব দেরি হয়ে গিয়েছিল, কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিল আর তখনই ওই দানবটির জেগে ওঠার সময় হয়ে গিয়েছিল। অনেক বছর পর সেই দানবটি শুধুমাত্র কিমের জন্য মুক্তি পায় সে কফিন থেকে। তখন সে কিমের উপর বশ করে ফেলে। অনেকগুলো রক্ত তখন হারিম নিক্ষেপ করে ওই দানবের উপর কিমকে বাঁচানোর জন্য। আর তখন ওই দানবটি রেগে গিয়ে হারিমকেই গিয়ে আক্রমণ করে বসে। আর তখন হারিমকে এসে বাঁচায় তার মৃত দাদিমার আত্মা। যেহেতু সেই দানবের দুর্বল পয়েন্ট ছিল রক্ত, তাই কিম তার নিজের হাত থেকে রক্ত দেয় একটি ধারালো লাঠিতে, আর সেই লাঠি তার পেটের ভিতর ঢুকিয়ে দেয়, আর সেখানেই সেই দানবটি মারা যায়। আর এভাবেই কোরিয়াতে পুঁতে দেওয়া সেই লাস্ট রডটিও বেরিয়ে আসে। একদিকে তো তারা এই ভয়ঙ্কর দানবটিকে ধ্বংস করেছিল, আরেকদিকে তারা কোরিয়াকেও রক্ষা করেছিল। দানবটি মারা যাওয়ার পর দানবের বসে থাকা হারিমের সেই অ্যাসিস্ট্যান্টও মুক্ত হয়ে যায়। এই ঘটনার পর তারা চারজন আবারও স্বাভাবিক জীবনে ফিরে যায়। আর কিছু সময় পর কিমের ছেলের বিয়ে দেখানো হয়, যেখানে হারিম আর তার অ্যাসিস্ট্যান্টও যোগ দিয়েছিল। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিতে একটা লাইক করে দিও।